নমস্কার, আমি সায়নী। আপনারা দেখছেন বিশ্ব দর্পণ। ভারত মহাসাগরের বুকে একটা ছোট্ট বিন্দুর মতো দ্বীপ মানচিত্রে খুঁজতে গেলে জুম করতে করতে হয়রান হয়ে যাবেন। অথচ সেই দ্বীপ নিয়ে আমেরিকার মতো সুপার পাওয়ার 13 বছর ধরে অনুরোধ করেও একটা সামরিক ঘাঁটি বানাতে পারেনি। আর সেই একই দ্বীপ ভারতের হাতে তুলে দেওয়া হলো প্রায় নিঃশর্তে। প্রশ্ন হলো কেন? এই একটা দ্বীপ কিভাবে গোটা ভারত মহাসাগরের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে? আর এই একই সময় 75 বছর ধরে যে ইউরেনিয়াম কেউ ভারতকে দেয়নি, সেই ইউরেনিয়াম মাত্র 3 মাসের ব্যবধানে পরপর দুটো দেশ তুলে দিল ভারতের হাতে। এটা কাকতালীয় নয়, এটা একটা নিখুঁত ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজির ফসল। আজকের এই ভিডিওতে আমরা ভাঙবো সেই পুরো গল্পটা। পিএম মোদির 3 দেশের সফর, কোকো আইল্যান্ড, আসল রহস্য, আর ইউরেনিয়াম ডিল কিভাবে ভারতকে 2047 সালের বিকশিত ভারতের স্বপ্নের সবচেয়ে কাছে নিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই তথ্যগুলো শুধু পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্স নয়, এটা আপনার আমার ভবিষ্যতের ইলেকট্রিক বিলের সঙ্গেও জড়িয়ে আছে। প্রথমে গোটা প্রেক্ষাপটটা বুঝে নেওয়া যাক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে 3টে দেশের একটা সফরে আছেন। প্রথম স্টপ ইন্দোনেশিয়া, তারপর অস্ট্রেলিয়া, আর সবশেষে নিউজিল্যান্ড। ভৌগোলিকভাবে দেখলে বোঝা যাবে এই 3টে দেশ একে অপরের থেকে সরল রেখায় দূরে দূরে অবস্থিত। ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড। এটা কোনো সাধারণ কূটনৈতিক সৌজন্য সফর নয়। এই 3টে দেশই ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা কৌশলগত স্তম্ভ, যাকে আমরা বলি ইন্দো প্যাসিফিক অঞ্চল। আজকে আমরা মূলত ফোকাস করব অস্ট্রেলিয়া সফরের দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনার উপর, যেগুলো ভূ রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমটা হলো কোকো আইল্যান্ড নিয়ে ঘোষণা, দ্বিতীয়টা হলো ইউরেনিয়াম চুক্তি। অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে অনেকটা দূরে ভারত মহাসাগরের বুকে ছড়িয়ে আছে কোকো আইল্যান্ড, যাকে কোকো কিলিং আইল্যান্ডও বলা হয়। এটা মূলত কতগুলো ছোট ছোট দ্বীপের সমষ্টি। ওয়েস্ট আইল্যান্ড, প্যারাডাইস বিচ, বান্টাম, ডাইরেকশন আইল্যান্ড, পালাউলাম, এদের সবাইকে একসঙ্গে নিয়ে কোকো আইল্যান্ড। এই দ্বীপ অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে অনেক দূরে হলেও অস্ট্রেলিয়ার সার্বভৌম নিয়ন্ত্রণাধীন। ঠিক যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের মূল ভূখণ্ড থেকে অনেক দূরে হলেও ভারতের অধীনে। ঠিক একই রকম সম্পর্ক অস্ট্রেলিয়া আর কোকো আইল্যান্ডের মধ্যে। এখন প্রশ্ন হলো, এই ছোট্ট দ্বীপটা নিয়ে এত আলোচনা কেন? অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অফিসিয়ালি ঘোষণা করেছেন যে ভারত এই দ্বীপ ব্যবহার করতে পারবে। কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি, বলা হয়েছে টেম্পোরারি ব্যবহারের জন্য। এখন এই টেম্পোরারি শব্দটার মধ্যেই আসল খেলাটা লুকিয়ে আছে। টেম্পোরারি মানে কতদিন? 6 দিন, 6 সপ্তাহ, নাকি 6 মাস, 1 বছর, না তার বেশি? আন্তর্জাতিক কূটনীতিতে এই ধরনের টেম্পোরারি ব্যবস্থা প্রায়শই অনির্দিষ্টকালের জন্য চলতে থাকে, সহজে শেষ হয় না। এই প্যাটার্নটা বিশ্বজুড়ে বহু কৌশলগত চুক্তিতেই দেখা যায়। প্রথমে অস্থায়ী অনুমতি, পরে সেটাই দীর্ঘমেয়াদী বাস্তবতায় রূপান্তরিত হয়ে যায়। এখানে ভারতের তরফ থেকে কাজ করবে ইসরো। ভারত মহাসাগরের এই অত্যন্ত কৌশলগত অবস্থানে ইসরো একটা স্পেস ট্র্যাকিং টার্মিনাল তৈরি করবে বলে অফিসিয়ালি জানানো হয়েছে। এখান থেকে মহাকাশের বিভিন্ন কার্যকলাপ পর্যবেক্ষণ ও ট্র্যাক করা সম্ভব হবে। এখন এই ধরনের ট্র্যাকিং টার্মিনালের সম্ভাব্য ব্যবহারের পরিধি অনেক বিস্তৃত হতে পারে, শুধু বেসামরিক মহাকাশ গবেষণার মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। এই বিষয়ে যারা প্রতিরক্ষা ও নজরদারি প্রযুক্তি সম্পর্কে ওয়াকিবহাল, তারা সহজেই অনুমান করতে পারবেন যে গোটা ভারত মহাসাগর অঞ্চল ভারতের উপস্থিতি ও নজরদারি ক্ষমতা এই একটা দ্বীপ হাতে আসার মাধ্যমে কতটা শক্তিশালী হয়ে উঠবে। এবার একটু ইতিহাসে ফিরে যাওয়া যাক। 2012 সাল থেকে আমেরিকা এই কোকো আইল্যান্ডে নিজেদের একটা সামরিক ঘাঁটি তৈরি করতে চেয়েছিল, যাতে ভারত মহাসাগরে তাদের উপস্থিতি আরও মজবুত হয়। কিন্তু অস্ট্রেলিয়া আমেরিকাকে সেই অনুমতি দেয়নি, কারণ অস্ট্রেলিয়ার মধ্যে একটা দীর্ঘমেয়াদী চীন ভীতি কাজ করে। তাদের আশঙ্কা ছিল আমেরিকাকে ঘাঁটি দিলে চীন ক্ষুব্ধ হবে এবং প্রতিক্রিয়াশীল পদক্ষেপ নিতে পারে। এই ভয়ে আমেরিকার মতো একটা সুপার পাওয়ারকেও অস্ট্রেলিয়া প্রত্যাখ্যান করেছিল। অথচ সেই একই অস্ট্রেলিয়া 2023 সালে ভারতের নৌবাহিনী ও বিমান বাহিনীকে কোকো আইল্যান্ডে অবতরণের অনুমতি দিয়েছিল। ভারত প্রতিরক্ষার দুটো গুরুত্বপূর্ণ স্তম্ভ, নৌবাহিনী ও বিমান বাহিনী, দুটোই তখন সেখানে অবতরণ করেছিল। সেই সময় অস্ট্রেলিয়ার বার্তাটা স্পষ্ট ছিল, তারা ভারতকে সামরিক বাহিনীর জন্য কোকো আইল্যান্ডের দরজা খুলে দিয়েছিল। আর এখন 2026 সালে এসে অস্ট্রেলিয়া অফিসিয়ালি ইসরোর কাজের জন্য এই দ্বীপ ভারতকে দিয়ে দিল।
এই সিদ্ধান্তটাকে বুঝতে হলে কোয়াড জোটের প্রেক্ষাপটটাও জানা দরকার। কোয়াড হলো 4টে দেশের একটা কৌশলগত গোষ্ঠী। আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান, এই 4 দেশ মিলে তাত্ত্বিকভাবে সারা বিশ্বের ভূ রাজনীতিতে বিপুল প্রভাব ফেলতে পারত। কিন্তু বাস্তবে দেখা গেছে আমেরিকা নিজেই এই জোটকে সেভাবে কাজে লাগাতে পারেনি, বরং সাম্প্রতিক সময়ে আমেরিকা তাদের কূটনৈতিক ভোকাবুলারি থেকে ইন্দো প্যাসিফিক শব্দটা বাদ দিয়ে শুধু প্যাসিফিক শব্দটা ব্যবহার করতে শুরু করেছে, যা অনেকের মতে ভারতের গুরুত্ব খাটো করে দেখানোর একটা ইঙ্গিত। অন্যদিকে কোয়াডের বাকি 2 সদস্য জাপান আর অস্ট্রেলিয়া এখনও ইন্দো প্যাসিফিক ধারণায় বিশ্বাসী এবং এই শব্দটাই ব্যবহার করে চলেছে। একটা ছোট ভাষাগত পার্থক্যটাই বুঝিয়ে দেয় ভূ রাজনৈতিকভাবে অস্ট্রেলিয়া ভারতের সঙ্গে ঠিক কতটা সংযুক্ত। এবার আসা যাক কোকো আইল্যান্ড কৌশলগতভাবে ভারতের অবস্থানকে ঠিক কিভাবে মজবুত করে দিচ্ছে। ধরুন ভবিষ্যতে চীনের সঙ্গে কোনো সংঘাত পরিস্থিতি তৈরি হলো, সেই সময় ভারতীয় নৌবাহিনীর উপস্থিতি, রিফুয়েলিং, মেরামত, নৌ সম্পদের রক্ষণাবেক্ষণ, ভারতীয় বিমান বাহিনীর রিফুয়েলিং, এই সব কিছুর জন্য একটা নিরাপদ ও কৌশলগত পয়েন্ট থাকা অত্যন্ত জরুরি। যুদ্ধ বা সংঘাতের সময় ব্যাক এন্ড অপারেশন, লজিস্টিক চেইন, সাপ্লাই চেইন, এগুলো সব সময় প্রস্তুত রাখতে হয়। এই কাজে কোকো আইল্যান্ড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনায়, ইউরেনিয়াম চুক্তি। এই যুদ্ধ পরিস্থিতির সময় আমরা দেখেছিলাম ইরান আমেরিকা সংঘাতের প্রেক্ষাপট ভারত ও কানাডার মধ্যে একটা ইউরেনিয়াম চুক্তি হয়েছিল। এবার একই ধরনের একটা চুক্তি হলো অস্ট্রেলিয়ার সঙ্গেও। প্রশ্ন উঠতে পারে, অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম কেন এত গুরুত্বপূর্ণ? ইউরেনিয়াম হলো সেই তেজস্ক্রিয় পদার্থ যা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা যায়, আবার পারমাণবিক বিদ্যুৎও উৎপাদন করা যায়। খুব অল্প পরিমাণ ইউরেনিয়াম থেকে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এই দক্ষতার তুলনার অন্য কোনো জ্বালানির সঙ্গে করা যায় না। অস্ট্রেলিয়া বিশ্বের সেই দেশগুলোর মধ্যে একটা যাদের কাছে সবচেয়ে বেশি প্রমাণিত ইউরেনিয়াম রিজার্ভ আছে। হয়তো অন্যান্য দেশের কাছেও বেশি মজুদ থাকতে পারে, কিন্তু সেটা এখনো প্রমাণিত নয়। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সেই মজুদ পুরোপুরি প্রমাণিত। এবার ভারতের লক্ষ্যের কথায় আসা যাক। 2047 সালে ভারতের স্বাধীনতার শতবর্ষে যখন ভারত বিকশিত ভারত বা ডেভেলপড ইন্ডিয়া হওয়ার লক্ষ্যে এগোচ্ছে, তখন লক্ষ্য রাখা হয়েছে যে শুধুমাত্র পারমাণবিক শক্তি থেকেই 100 গিগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব হবে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রথমে স্থাপন করতে বিপুল পরিমাণ প্রাথমিক বিনিয়োগ প্রয়োজন। যে দেশগুলোতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের হার বেশি, সাধারণ মানুষের বিদ্যুৎ বিলও অনেক কম হয়, কারণ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পরিচালনা খরচ তুলনামূলকভাবে অনেক কম। যদিও শুরুতে বিনিয়োগ বেশি লাগে, এটা সাধারণ মানুষের জন্য কতটা উপকারী হতে পারে একবার ভেবে দেখুন। প্রতি মাসে আমাদের পকেট থেকে বিদ্যুৎ বিলে কত টাকা খরচ হয়, সেই খরচ যদি অর্ধেকের কমে নেমে আসে, তাহলে সেটা প্রতিটা পরিবারের জন্য একটা বড় স্বস্তি হবে। কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যার দিকে আলোকপাত করা দরকার। সাধারণ মানুষ প্রায়শই এতটা দীর্ঘমেয়াদী চিন্তা করেন না। মানুষের কাছে সহজ হিসেব, যদি সরকার প্রতি মাসে সরাসরি হাতে কিছু টাকা ভাতা হিসেবে দেয়, তাহলে সেটাই তাৎক্ষণিক লাভজনক মনে হয়। বিভিন্ন রাজনৈতিক দলও এটা বোঝে যে ক্ষমতায় আসতে হলে আগে ভোটে জিততে হবে, আর ভোটে জিততে হলে তাৎক্ষণিক সুবিধা দিতে হবে, না হলে মানুষ ভোট দেবে না। এই কারণে দীর্ঘমেয়াদী পরিকাঠামো উন্নয়নের বদলে স্বল্পমেয়াদী জনতুষ্টিবাদী নীতির দিকে ঝোঁক বেশি তৈরি হয়। উদাহরণস্বরূপ ধরা যাক, একটা রাজনৈতিক দল বলল যে তারা $1 বিলিয়ন খরচ করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে, যার ফলে মাসিক বিদ্যুৎ বিল 3000 টাকা থেকে কমে 1000 টাকায় নেমে আসবে, অর্থাৎ প্রতি মাসে 2000 টাকা সাশ্রয়। এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগের ব্যাপার, ফল পেতে সময় লাগবে। অন্যদিকে আরেকটা দল বলল, আমরা সবকিছু যেমন চলছে তেমনই চলবে, কিন্তু প্রতি মাসে 1000 টাকা করে সরকারি নগদ ভাতা দেব। বাস্তবে দেখা যায় মানুষ প্রায়শই দ্বিতীয় বিকল্পটাকেই বেশি পছন্দ করে, কারণ সেটা তাৎক্ষণিক ও দৃশ্যমান। অথচ প্রথম বিকল্পে প্রকৃতপক্ষে মাসে 2000 টাকা সাশ্রয় হচ্ছে, যা দীর্ঘমেয়াদে অনেক বেশি লাভজনক। এই মানসিকতা পরিবর্তন করা প্রয়োজন, আর এই সচেতনতা তৈরির দায়িত্ব আমাদের সকলের। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সৌরশক্তির ওপর সম্পূর্ণভাবে নির্ভর করে 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব নয়। বর্ষাকাল বা শীতকালে যখন সূর্যের আলো কম থাকে, তখন সৌর বিদ্যুতের উৎপাদনও কমে যায়।
এই সময় গ্রিডের সঙ্গে সংযুক্ত থেকে বিকল্প উৎস থেকে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হয়। শিল্পক্ষেত্র, স্কুল কলেজ, বৈদ্যুতিক গাড়ি চার্জিং এই সব কিছুর জন্য সৌরশক্তির ওপর সম্পূর্ণ নির্ভরতা বাস্তবসম্মত নয়। এই জায়গাতেই পারমাণবিক বিদ্যুৎ একটা নির্ভরযোগ্য ও স্থিতিশীল বিকল্প হিসেবে কাজ করতে পারে। এবার স্বাভাবিক একটা প্রশ্ন উঠবে, পারমাণবিক শক্তি যদি এতটাই গুরুত্বপূর্ণ হয় তাহলে ভারত এতদিন কেন এই ধরনের চুক্তি করতে পারেননি? আসল কারণটা লুকিয়ে আছে আন্তর্জাতিক পরমাণু নীতিতে। বিশ্বের বেশিরভাগ দেশ যে নন প্রলিফারেশন ট্রিটি বা এনপিটিতে স্বাক্ষর করেছে, ভারত সেই চুক্তিতে স্বাক্ষর করেনি। পৃথিবীতে মোট 5টা দেশ এই এনপিটিতে স্বাক্ষর করেনি: ভারত, পাকিস্তান, দক্ষিণ সুদান, উত্তর কোরিয়া, আর পঞ্চম দেশটি হলো ইসরায়েল বলে ধারণা করা হয়। বাকি 191টা দেশ এই চুক্তিতে স্বাক্ষরকারী। এই চুক্তি অনুযায়ী শুধুমাত্র 5টা দেশের কাছেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে: আমেরিকা, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স। এই 5টা দেশ অন্য কাউকে পারমাণবিক অস্ত্র হস্তান্তর করবে না, নিজেদের কাছে দায়িত্বশীলভাবে রাখবে। আর বাকি বিশ্বের অন্য কোনো দেশ কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। যদি কারোর কাছে থেকে থাকে তাহলে তো বাতিল করে দেবে। ভারতের অবস্থান এখানে স্পষ্ট ও যুক্তিসঙ্গত। যদি সত্যিই নিরস্ত্রীকরণের লক্ষ্য থাকে তাহলে সমতা থাকা উচিত। 5টা দেশের কাছে থাকবে, বাকি 191টা দেশের কাছে থাকবে না। এই বৈষম্যমূলক ব্যবস্থায় ভারত রাজি হয়নি। এই কারণেই এতদিন কানাডা, অস্ট্রেলিয়ার মতো ইউরেনিয়াম সমৃদ্ধ দেশগুলো ভারতকে ইউরেনিয়াম সরবরাহ করতে রাজি হয়নি। কারণ ইউরেনিয়াম দিয়ে বিদ্যুৎও তৈরি করা যায় আর অস্ত্রও তৈরি করা যায়। এনপিটিতে স্বাক্ষর না করা মানে আন্তর্জাতিক দৃষ্টিতে এই নিশ্চয়তা ছিল না যে ভারত এই ইউরেনিয়াম শুধুমাত্র শান্তিপূর্ণ কাজে ব্যবহার করবে। কিন্তু এই বাস্তবতাই বদলে গেছে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতায়। মাত্র 3 মাসের মধ্যে যেটা গত 75 বছরে কেউ করেনি, ভারত সেটা করে দেখিয়েছে। পরপর দুটো ইউরেনিয়াম সমৃদ্ধ দেশ, কানাডা এবং অস্ট্রেলিয়া, ভারতের সঙ্গে ইউরেনিয়াম চুক্তি করেছে, তাও ভারত এনপিটিতে স্বাক্ষর না করেই। এটা ভারতের বর্তমান কূটনৈতিক ক্ষমতার একটা বাস্তব প্রমাণ। এই ধরনের চুক্তির তাৎপর্য বোঝাটা জরুরি, কারণ সাধারণ মানুষের কাছে এই ধরনের কূটনৈতিক অর্জন প্রায়শই দৃশ্যমান হয় না। যারা দেশের বিভিন্ন সমস্যা নিয়ে সমালোচনা করি, সিভিক সেন্স নিয়ে কথা বলি, সমাজ উন্নয়নের কথা বলি, সেই একই দায়িত্ববোধ থেকে দেশের ইতিবাচক অর্জনগুলোকেও তুলে ধরা প্রয়োজন। একটা দেশের প্রতি গর্ববোধ তৈরি করাও একজন সচেতন নাগরিকের দায়িত্বের মধ্যে পড়ে। ইতিমধ্যে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়াতে যে ধরনের ঐতিহাসিক চুক্তিগুলো স্বাক্ষরিত হয়েছে তার ভিত্তিতে ধারণা করা যায় নিউজিল্যান্ডেও গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা আসতে চলেছে। এই বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ আসবে পরবর্তী ভিডিওতে। সব মিলিয়ে দেখা যাচ্ছে ভারতের এই 3 দেশের সফর শুধুমাত্র প্রথাগত কূটনৈতিক ও সৌজন্য সাক্ষাৎ নয়, এটা একটা সুসংগঠিত কৌশলগত পরিকল্পনার অংশ, যেখানে প্রতিরক্ষা, মহাকাশ চুক্তি এবং শক্তি নিরাপত্তা এই 3টে ক্ষেত্রেই ভারত একই সঙ্গে নিজের অবস্থান শক্তিশালী করছে। কোকো আইল্যান্ডের মতো একটা কৌশলগত অবস্থান হাতে পাওয়া মানে ভারত মহাসাগরের নজরদারি ও সামরিক প্রস্তুতির ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ। আর ইউরেনিয়াম চুক্তি মানে দীর্ঘমেয়াদের জ্বালানি নিরাপত্তা ও সাধারণ মানুষের জীবনযাত্রার মানের উন্নতি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।